সবাইকে শুভেচ্ছা। মাছরাঙা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছে সুমাইয়া সাজ্জাদ। দেশের অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে উত্তরবঙ্গের সংবাদ পদ্মার তীরে। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। শিক্ষক কর্মচারীদের কর্মবিরতিতে নবম দিনের মতো অচল সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে চলছে কোটা বিরোধীদের আন্দোলন, সড়ক অবরোধে ভোগান্তি। এখনো বন্যা কবলিত 10 জেলা, অনেক এলাকায় পানি নামলেও কমেনি দুর্ভোগ। বন্যার মধ্যেই সিলেটে এইচএসসি পরীক্ষা শুরু। এবার বিস্তারিত। পেনশন স্কিম প্রত্যয়ে অন্তর্ভুক্তির প্রজ্ঞাপন প্রত্যাহার সহ 3 দফা দাবি আদায়ে নবম দিনের মতো কর্মবিরতি ও নানা কর্মসূচি পালন করছেন দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এদিকে সারা দেশে আজও সড়ক অবরোধ করে কোটা বিরোধী সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষকরা। বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে সকাল 11টা থেকে দুপুর 12:30 পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এ সময় বক্তারা বলেন, প্রত্যয় স্কিম শুধু বৈষম্যমূলকই নয়, এটি অপরিপক্ক ও অপরিকল্পিত। অনেকেই বিভিন্ন বিষয়ে কথা বলছেন, কম্পেয়ার করছেন অন্যান্য। আমরা কারোর সাথে কম্পেয়ার চাই না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমাদের সমাজে আমাদের আলাদা একটা মর্যাদা আছে, সেই মর্যাদা সমুন্নত রাখার জন্য আসলেই স্বতন্ত্র বেতন কাঠামো আমাদের জন্য প্রয়োজন। এখনো পর্যন্ত আমরা কার্যকর কোনো পদক্ষেপ দেখছি না সরকারের পক্ষ থেকে, এবং এটি সমাধান না হওয়া পর্যন্ত আমরা রাস্তায় থাকবো, আমরা এখানে আন্দোলন করতে থাকবো, কারণ এটি আমাদের শিক্ষা ব্যবস্থার উপর একটা নেতিবাচক প্রভাব ফেলবে। সুতরাং আমাদের পিছু হটে আসার সুযোগ নেই। দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও সর্বাত্মক কর্মবিরতি পালিত হয়েছে। দুপুরে ডক্টর মোহাম্মদ কুদরতে খুদা একাডেমি ভবনের সামনে ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষকরা। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও পালিত হয়েছে শিক্ষকদের কর্মবিরতি। এ সময় দ্রুত তাদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান বক্তারা। পাশাপাশি সারা দেশে চলছে শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে বিকেলে প্রায় 40 মিনিটের জন্য ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এ সময় সড়কে যানজট তৈরি হয়, ভোগান্তিতে পড়েন যাত্রীরা। রাজশাহী কলেজের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে আন্দোলনকারীরা। এ সময় কোটা বিরোধী বিভিন্ন স্লোগান দেয় তারা। বরিশাল নগরীর কলেজ রোড থেকে বিক্ষোভ মিছিল বের করে ব্রজমোহন কলেজের শিক্ষার্থীরা। মিছিলটি নথুল্লাবাদ পৌঁছালে সড়ক অবরোধ করে তারা। এতে বরিশাল থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ হয়ে গেলে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পূর্বপুরুষ যুদ্ধ করে গেছে কিনা সেই অনুযায়ী তো আমার মেধার বিকাশ হইতে পারে না। মেধা মানুষের পড়াশোনা অনুযায়ী হয়। আমাদের দাবি একটাই, যে যৌক্তিকভাবে কোটা সংস্কার করতে হবে, সংসদে এর আইন পাস করতে হবে। আমাদের যৌক্তিক আন্দোলন, যৌক্তিক দাবি যতক্ষণ না আমরা আমাদের অধিকার আদায় হবে, কোটা সংস্কার হবে, ততদিন আমরা এই রাজপথ ছাড়বো না। কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে যশোরে বিক্ষোভ প্রদর্শন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শহরের পালবাড়ি থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা। আমরা চাই যারা সুবিধা বঞ্চিত, সংবিধানের সাথে মিল রেখে তাদের জন্য কোটা দেব, কিন্তু কোনোভাবেই 56% যে কোটা আছে আমরা সেটা মেনে নেব না। এছাড়া দেশের অন্যান্য স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার হুঁশিয়ারি দেয় আন্দোলনকারীরা। হাসান মেহেদি, মাছরাঙা নিউজ ডেস্ক। বন্যার পানি মারিয়ে সিলেটে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে আজ। এদিকে দেশের 10টি নদীর পানি 21 পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে বইছে। এখনও বন্যা কবলিত হয়ে আছে দেশের 10টি জেলা। তবে দেশের কয়েকটি স্থানে বন্যার পানি কমতে শুরু করলেও দুর্ভোগ কমেনি মানুষের। ডেস্ক রিপোর্ট। সিলেটে বন্যার মধ্যেই শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। সীমান্ত উপজেলার পরীক্ষার্থীরা বানের পানি মারিয়ে আসে পরীক্ষা কেন্দ্রে। সারা দেশে গত 30 জুন থেকে উচ্চ মাধ্যমিক পর্যায়ের পরীক্ষা শুরু হলেও বন্যা পরিস্থিতিতে সিলেট বিভাগের 4 জেলায় 9 দিন পিছিয়ে আজ থেকে শুরু হয় পরীক্ষা। দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও জকিগঞ্জের বেশ কয়েকটি পরীক্ষা কেন্দ্র বন্যার পানিতে নিমজ্জিত রয়েছে। প্রবেশদ্বার থেকে শুরু করে অভ্যন্তরে এখনও বন্যার পানিতে রাস্তা ও আঙিনা ডুবে আছে। বন্যার কারণে কিছু কিছু কেন্দ্র স্থানান্তর করেছে বোর্ড কর্তৃপক্ষ। চলমান বন্যা পরিস্থিতি নিয়ে পরীক্ষার্থী ও অভিভাবকরা দুশ্চিন্তায় থাকলেও কলেজ কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের সুবিধায় কাদামাটিতে বালি ফেলে প্রবেশদ্বারে খানিকটা সুবিধা করার চেষ্টা করছেন।
তবে অভিভাবকরা বলছেন তা অপ্রতুল। বন্যা যে অবস্থান করছে প্রায় 1 মাস দীর্ঘ সময়, তখন বাচ্চা কাচ্চা নিম্ন এলাকার বাচ্চা কাচ্চা বিশেষ করে এরা খুব অবহেলিত অবস্থানে আছে, যে লেখাপড়ার যে দৃষ্টিভঙ্গি দিব এগুলা করতে পারে না। কিভাবে যে ওরা এই কলেজের ভিতরে ঢুকবে বা পরীক্ষা হলে ঢুকবে, পরীক্ষা দিবে, এদের মন মানসিকতা কতটুকু ভালো থাকবে? পরীক্ষা দেওয়ার তো দরকার প্রয়োজন নেব, পিছিয়ে গেছে কি অনেক বাচ্চা তো মন মানসিকতা চেঞ্জ হয়ে গেছে। 30 তারিখ তাই 9 তারিখ একজন ভালো হয়েছে, আর একটু পিছিয়ে নিলে লাগে আর একটু ভালো হইল না পরীক্ষাটা। দীর্ঘদিন যাবৎ বন্যার পানিতে আমাদের ক্লাসরুমগুলা, ক্যাম্পাস এবং গেট নিমজ্জিত আছে। এই অবস্থায় আমাদেরকে পরীক্ষা নিতে হচ্ছে। এদিকে যমুনার পানি কমতে শুরু করলেও এখনও সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের হার্ট পয়েন্ট এলাকায় বিপদসীমার 50 সেন্টিমিটার এবং কাজিরপুরের মেঘাই পয়েন্টে 41 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যায় জেলার কাজিরপুর, সদর, বেলকুচি, চৌহালি ও শাহজাদপুর উপজেলায় প্রায় 1 লক্ষ মানুষ পানিবন্দী। 6500 হেক্টর ফসলি জমিসহ রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান পানিতে তলিয়ে আছে। মানবিক কষ্ট হচ্ছে আপনার টিউবওয়েলের পানি আর রান্না বান্নার কষ্ট। চার মাসে আমরা ওই শুকনা কিছু খাবার দেবো আর 1 সন্ধ্যে রান্ধি 2 সন্ধ্যে খাই। রাজবাড়িতে পদ্মা নদীর পানি গোয়ালন্দ পয়েন্টে বিপদসীমা ছুঁই ছুঁই করছে। এখনও জেলার বিভিন্ন নিম্নাঞ্চল তলিয়ে আছে, দুর্ভোগে আছে কয়েক হাজার পরিবার। এছাড়া আগামী 48 ঘন্টায় কুড়িগ্রাম, জামালপুর, গাইবান্ধা, বগুড়া, টাঙ্গাইলে ব্রহ্মপুত্র, যমুনা নদ নদীর কাছের নিম্নাঞ্চল বন্যা পরিস্থিতি উন্নতি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। মুজাহিদ সাকিব, মাছরাঙ্গা নিউজ ডেস্ক। সিরাজগঞ্জ, সিলেট এবং রাজবাড়ী থেকে কিছুক্ষণ আগে বন্যার সবশেষ পরিস্থিতি জানিয়েছেন সহকর্মী মাহমুদুল হাসান, শুভ্র দাস এবং ইমরান হোসেন মনিম। পানি কমলেও কিন্তু এখনও বন্যার্ত মানুষের দুর্ভোগ কমেনি। পানিবন্দী এখনও জেলার প্রায় 94,000 মানুষ। তাদের সবচেয়ে বেশি কষ্ট হয়ে দাঁড়িয়েছে রান্নাবান্নার জন্য। এ কারণে তারা দিনে একবেলা বা না খেয়েও দিন কাটাচ্ছেন। অনেকেই শুকনো খাবার খেয়ে দিন কাটালেও বিশুদ্ধ পানির কিন্তু চরম সংকট দেখা দিয়েছে এসব দুর্গত এলাকায়। এবারের বন্যায় ইতিমধ্যে জেলার 34টি ইউনিয়নের প্রায় 208 পরিবারের 94,000 মানুষ এখনও পানিবন্দী। অথচ এই বন্দী মানুষগুলোর জন্য জেলা প্রশাসন থেকে বরাদ্দ দেওয়া হলেও তারা বলছে এখনও তাদের কাছে সেই বরাদ্দের 103 মেট্রিক টন চাল, 5 লক্ষ টাকা এবং শুকনো খাবার কিন্তু অনেকের কাছে পৌঁছায়নি। প্রতিদিনই পানি বৃদ্ধির কারণে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এতে কিন্তু এসব অঞ্চলে যেসব ফসলি জমি রয়েছে, নতুন নতুন এলাকায় এই ফসলি জমি কিন্তু তলিয়ে সেখানে ফসল নষ্ট হচ্ছে। গবাদি পশুর চারণভূমি তলিয়ে সেখানে গবাদি পশুর কাঁচা ঘাস সেগুলো নষ্ট হয়ে গবাদি পশুর খাবার সংকট দেখা দিয়েছে। মানুষের বসবাসের আঙিনার চারপাশে কিন্তু পানিবন্দী হয়ে রয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ক্রাইম বিভাগের অতিরিক্ত উপকমিশনার কামরুল হাসান ও তার স্ত্রী সাইমা বেগমের প্রায় 11,35,00,000 টাকার সম্পদ ক্রোক করার নির্দেশ দিয়েছে আদালত। দুদকের আবেদনের প্রেক্ষিতে সকালে মহানগর দায়রা জজ ডক্টর জেবুন্নেসার আদালত এই নির্দেশ দেন। এর আগে কামরুল, সাইমা দম্পতির অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করে দুদক। 11,34,35,919 টাকার অবৈধ সম্পদের খোঁজ পায় দুদক। তবে বিষয়টি বুঝতে পেরে সম্পদ বিক্রি ও হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেন হাসান ও তার স্ত্রী। তাই অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত স্থাবর অস্থাবর সম্পদ ক্রোক বা জব্দের আবেদন করে দুদক। শুনানি শেষে দুদকের আবেদন গ্রহণ করে এখন পর্যন্ত পাওয়া সব সম্পদ জব্দের আদেশ দেয় আদালত। এবার উত্তরবঙ্গের সংবাদ পদ্মার তীরে। পাবনায় একসময় অভাব, অভিযোগ আর দারিদ্র্য ছিল যাদের নিত্যসঙ্গী মাছ চাষে, তারাই এখন স্বাবলম্বী। লাভ বেশি হওয়ায় মুক্ত জলাশয়ে দেশীয় প্রজাতির মাছ চাষে বদলে যাচ্ছে জেলার অনেক গ্রামীণ জনপদের মানুষের আর্থসামাজিক চিত্র। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার রিপোর্ট। আকারে ছোট হলেও খেতে সুস্বাদু এমন প্রজাতির তেলাপিয়া মাছ আবাদে স্বাবলম্বী হয়েছেন আটঘড়ি উপজেলার মুক্তাগাছা গ্রামের মৎস্যচাষী মুক্তার হোসেন। 40% জমি থেকে তিনি 4 মাসেই আয় করেছেন 65,000 টাকা। বছরে 40% জমি থেকে বিজ্ঞান ভিত্তিতে মাছ চাষ করলে যদি আমরা মাছ চাষ করি
তাহলে এখান থেকে প্রতি বছরে 40% জমি থেকে 2 লক্ষ টাকা লাভ করা সম্ভব মাছ চাষের মাধ্যমে। একই উপজেলার অভিরামপুর গ্রামের জাহিদুল ইসলাম চাষ করেছেন দেশীয় প্রজাতির পাবদা মাছ, যে মাছ প্রচলিত পদ্ধতিতে আবাদকৃত পাবদার চেয়ে সুস্বাদু। বাজারে ব্যাপক চাহিদা থাকায় এ মাছ বেছে ভাগ্য খুলেছে তার দেখাদেখি দেশীয় মাছ আবাদের দিকে ঝুঁকছে অন্যরাও। আমার 40% জায়গাতে আমি আশা করছি যে 1,20,000 বা 1.5 লাখ টাকার মতো একটা প্রফিট আমি এখান থেকে উঠাতে পারবো। এই গুলশা ট্যাংরা এবং পাবদার উপরে আমি অনেকটাই বেনিফিট পাইছি। বিশেষ করে ট্যাংরা, গলসা, শিং, মাগুর, পুঁটি, রুই, কাতলা সহ দেশীয় মাছ আবাদের ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে আটঘরিয়া উপজেলার বিভিন্ন গ্রামে। লাভ বেশি হয়, প্রতি বছর বাড়ছে মাছের উদ্যোক্তা। আমরা মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে চাষিদেরকে প্রশিক্ষণ এবং বিভিন্ন প্রদর্শনী বাস্তবায়ন করছি। তবে আশা করছি আমাদের এই যে দেশীয় প্রজাতির মাছের যে উৎপাদন সেটা এই উপজেলাতে আরও বাড়বে এবং চাষিরা লাভবান হবে। শুধু এ উপজেলাতেই নয়, মাছ চাষ করে ভাগ্য খুলেছে ঈশ্বরদী উপজেলার বাঘৈল গ্রামের নুরুল ইসলামেরও। সমবায় ভিত্তিতে মাছ চাষে স্বাবলম্বী হয়েছেন সে সহ আরও 12 জন মৎস্যজীবী। আগে আমি ঘুরে বেড়াইতাম, পরবর্তীতে আমার নুরুল ইসলাম ভাইয়ের দেখা দেখি আমি এই মাছের চাষ করছি। জেলা মৎস্য কর্মকর্তা জানান, শুধু মাছ উৎপাদন বা উদ্যোক্তা সৃষ্টিই নয়, চলন বিলের মুক্ত জলাশয়ের দেশীয় প্রজাতির মাছ চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে চাষিদের। আমরা আশা করি এই দেশীয় প্রজাতির মাছ প্রাকৃতিকভাবে কমে গেলেও আবাদের মাধ্যমে আমরা সাধারণ ভোক্তার পাতে আমরা এই মাছটা দিতে পারবো। অল্প পুঁজি আর অল্প জমিতে অধিক লাভ হয়, ক্রমেই জনপ্রিয় হচ্ছে মাছ চাষ, এমনটাই মনে করেন মৎস্য কর্মকর্তারা। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা। আত্মকর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচিত হওয়ায় পাবনায় বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবি 12টি স্বয়ংসম্পন্ন নারী সমিতি হস্তান্তর করেছে সংশ্লিষ্ট সদস্যদের কাছে। সকালে ঈশ্বরদী উপজেলার নিজ কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক রানা। সংস্থার এরিয়া ম্যানেজার ডেনিস মারান্ডির সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাস সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। সভায় জানানো হয়, আত্মকর্মসংস্থানের মাধ্যমে এসব সমিতির 2,722 জন সদস্য এখন স্বাবলম্বী হয়েছে, যাদের সম্মিলিত সঞ্চয়ের পরিমাণ প্রায় 6,5 কোটি টাকা। পাবনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বেড়া সরকারি স্কুল অ্যান্ড কলেজ। গতকাল বিকেলে শহীদ আমিন উদ্দিন স্টেডিয়ামে এ টুর্নামেন্টের ফাইনাল খেলায় তারা 2-0 গোলে পরাজিত করে দোগাছি স্কুল অ্যান্ড কলেজকে। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার দেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শরীফ আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শহীদুল হক মানিক ও জেলা ক্রীড়া অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ও জেলা প্রশাসনের আয়োজনে এ টুর্নামেন্টে জেলার 9 উপজেলা থেকে 9টি কলেজ অংশ নেয়। বনানীতে দূরপাল্লার বাসের সাথে কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালক সহ 4 জন নিহত হয়েছেন। এতে আহত 8 জনকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় ও ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, সোমবার দিনগত গভীর রাতে ঢাকা থেকে নওগাঁগামী শাহ ফতেহ আলী পরিবহনের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কাভার্ড ভ্যানের চালক হৃদয় ও অজ্ঞাত এক মহিলার মৃত্যু হয়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরও 2 জন মারা যান। হাসপাতালের চিকিৎসক জানান, আহত 9 জনের মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও 8 জন বিভিন্ন বিভাগে ভর্তি হয়েছেন। নওগাঁর মহাদেবপুরের সবচেয়ে বড় ধান চাল ব্যবসায়ী ওসমান এগ্রো লিমিটেডের মালিকের কাছ থেকে পাওনা 35 কোটি টাকা ফেরতের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী ধান ব্যবসায়ী ও কৃষকরা। দুপুরে 12টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা ব্যবসায়ী ও কৃষকরা এই মানববন্ধন করেন। এ সময় তারা বলেন, ধান চাল ব্যবসায়ী ওসমান গনির কাছে ব্যবসায়িক লেনদেনের সুবাদে প্রায় 250 ক্ষুদ্র ধান ব্যবসায়ী ও কৃষক 35 কোটি টাকা পান, কিন্তু তিনি টাকা না দিয়ে লাপাত্তা হয়ে নিজেকে দেউলিয়া দাবি করেছেন। অথচ রাজধানী সহ বিভিন্ন জায়গায় তার সম্পদের পাহাড় রয়েছে। পাওনা টাকা ফেরত সহ ওসমান গনির বিরুদ্ধে আইনি ব্যবস্থার দাবি জানিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন তারা।
আমদানি বাড়ায় একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে কাঁচামরিচের দাম কমেছে কেজিতে 25 থেকে 30 টাকা। একদিন আগে বন্দরে প্রতি কেজি কাঁচামরিচ 150 থেকে 155 টাকা দরে বিক্রি হলেও আজ তা বিক্রি হচ্ছে 120 থেকে 130 টাকায়। আমদানিকারকরা বলেন, দেশের বাজারে কাঁচামরিচের দাম নিয়ন্ত্রণে ও সরবরাহ স্বাভাবিক রাখতে কাঁচামরিচ আমদানি অব্যাহত রেখেছেন। এছাড়া বৃষ্টি ও গরমের কারণে আমদানি করা কাঁচামরিচের মান খারাপের কারণে দাম কিছুটা কমতে শুরু করেছে। আমদানিকারকরা জানান, কাঁচামরিচের উপর শুল্ক প্রত্যাহার করা হলে দাম আরও কমবে। গতকাল একদিনেই 12টি ট্রাকে 121 টন কাঁচামরিচ আমদানি হয়েছে। ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে বর্ষা মৌসুমেও জেলেদের জালে দেখা মিলছে না কাঙ্ক্ষিত ইলিশের। এতে চরম হতাশা নিয়ে নদী থেকে ফিরছেন তারা। মৎস্য বিভাগ বলছে, নদীতে পানির পরিমাণ আরও বাড়লে মিলবে কাঙ্ক্ষিত ইলিশ। ভোলা প্রতিনিধি হামিদুর রহমান হাসিবের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দ্বীপ জেলা ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর রূপালী ইলিশের খ্যাতি দীর্ঘদিনের। দেশের প্রায় 30 ভাগ ইলিশ আহরণ হয় এখান থেকে, কিন্তু এবছর আষাঢ় শেষ হতে চললেও জালে মিলছে না ইলিশ। একদিকে পরিবার নিয়ে অভাব অনটন, অন্যদিকে ঋণের টাকা শোধ, সব মিলিয়ে চরম দুশ্চিন্তায় 2 লাখের বেশি জেলে। নদীতে মাছ নেই, মাছ আমরা তেল বাজার সাথে নিয়ে যাই বাজার সাথে টিয়ে উড়াইতে না। দোকানে অনেক টাকা ঋণ নিয়ে গেছি, জালের দোকানে ঋণ নিয়েছি, খাবার চালাইতে গিয়ে সংসার চালাইতে গিয়ে অনেক টাকা আমাকে ঋণ। এই বছর পুরা ধরার মধ্যে আছি, নদীতে যাই মাছটা চাই না। ভোলার ইলিশা, তুলাতলি, নাচির মাঝি সহ প্রায় অর্ধশতাধিক ছোট বড় ঘাটে আড়তদারদের মাছের বাক্সগুলো খা খা করছে। 2-1 ঝুড়ি মাছ ঘাটে আনা হলেও আগের মতো নেই হাক ডাক। জেলেদের পাশাপাশি আড়তদাররাও রয়েছেন বিপাকে। নদীতে মাছ কম থাকার কারণে আমাদের যে ব্যস্ত সময়টা পার করতাম, আমরা ব্যস্ত সময়টা পার করতেছি। ভরা মৌসুমের সময় আমাদের মাছ নাই, কারণ হলো নামার দিকে বিভিন্ন চর জায়গা গেছে। জেলা মৎস্য কর্মকর্তা জানান, মেঘনায় অনেক ডুবোচর থাকায় ইলিশ কম পাওয়া যাচ্ছে। তবে নদীতে পানি আরেকটু বাড়লে দেখা মিলবে কাঙ্ক্ষিত ইলিশের। আপার স্ট্রিম থেকে মিষ্টি পানিটা যতক্ষণ না পর্যন্ত নদী দিয়ে সাগরে না আসবে, ততক্ষণ পর্যন্ত সাগরের মাছ কিন্তু মাইগ্রেট করবে না। তো আসলে বৃষ্টিপাত হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত সে কাঙ্ক্ষিত যে স্রোতধারা আপ স্ট্রিম থেকে যে মিষ্টি পানি, সেটা কিন্তু এখনো আসে নাই। সর্ব অঞ্চলের বৃষ্টির পানিটা যখন ধারা বেয়ে নদী দিয়ে নামবে, তখনই কিন্তু মাছটা উপরে মাইগ্রেট করবে। মৎস্য বিভাগ জানিয়েছে, গত বছর ভোলায় ইলিশ আহরণ হয়েছিল 1,82,500 টনের বেশি, আর এবছর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,85,000 টন। সরকারি হিসাবে জেলায় নিবন্ধিত জেলে রয়েছে প্রায় 1,65,000। মাছরাঙা নিউজ ডেস্ক। উপসি আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বান্দরবান সদর উপজেলার প্রণোদনার আওতায় 200 কৃষককে উচ্চ ফলনশীল ধানের বীজ ও রাসায়নিক সার প্রদান করা হয়েছে। সকালে বান্দরবান সদর উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর বাহাদুর উসই সিং এই বীজ ও সার বিতরণ করেন। প্রত্যেক কৃষক 20 কেজি করে সার এবং 5 কেজি করে উচ্চ ফলনশীল ধানের বীজ পান। ভোলা সদর উপজেলার মেঘনা নদীতে ড্রেজার ডুবির ঘটনার 3 দিন পর 2 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে বিআইডব্লিউটি এর ডুবুরি দল নিমজ্জিত ড্রেজারটি থেকে সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের বাঘারঘাট গ্রামের নূরে আলম ও সিয়ামের মরদেহ উদ্ধার করে। তবে এখনও 3 জন নিখোঁজ রয়েছেন। পুলিশ ও স্থানীয়রা জানান, গেল শনিবার রাতে ভোলার কাচিয়া ইউনিয়ন সংলগ্ন মেঘনা নদীতে আফসানা নামের বালুকাটা ড্রেজারটি ডুবে যায়। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের প্রকৃত খুনিদের আটকের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচির আয়োজন করে জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। এ সময় বক্তারা দাবি করেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে মিথ্যা মামলায় আটক করা হয়েছে। এতে প্রকৃত খুনিরা আড়ালে থেকে যাচ্ছে। মিন্টুর মুক্তির দাবি করেন তারা।
ঝিনাইদহের শৈলকুপায় পানি উন্নয়ন বোর্ডে রোপণ করা 1000 গাছ উপড়ে ফেলার ঘটনায় অজ্ঞাতদের আসামি করে মামলা করা হয়েছে। সকালে স্থানীয় সংসদ সদস্য নায়েব আলী জোয়ারদার সহ পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় সংসদ সদস্য বলেন, কর্তৃপক্ষের সাথে আলোচনা করে বিষয়টি সমাধান করা হবে, তবে রাতের আধারে গাছ নষ্ট করে ফেলা দুর্বৃত্তদের ক্ষমা করা হবে না। গেল শনিবার রাতেও উপজেলার কাজীপাড়া গ্রামের খালপাড়ে পানি উন্নয়ন বোর্ডে রোপণ করা 1000 গাছের চারা উপড়ে ফেলে দুর্বৃত্তরা। আদালতের মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম রেগুলেশন 1900 বাতিলের ষড়যন্ত্র বন্ধের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন করেছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সকালে খাগড়াছড়ি প্রেস ক্লাবের সামনে বিভিন্ন সংগঠনের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। এ সময় সংগঠনের নেতারা বলেন, পাহাড়িদের প্রথাগত রীতিনীতি নস্যাৎ করার জন্যই CHT 1900 রেগুলেশন বাতিলের ষড়যন্ত্র করা হচ্ছে। এ আইন থাকবে কি থাকবে না তা নিয়ে 11 জুলাই উচ্চ আদালতে শুনানি হওয়ার কথা রয়েছে। গোপালগঞ্জের 7 বছরের ছেলে শিশুকে বলাৎকারের ঘটনায় শিশুটির মা মামলা করেছেন। অভিযুক্ত আকু ফকিরকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। গতকাল সকালে গোপালগঞ্জ সদরের হরিদাসপুর পশ্চিমপাড়া আদর্শ গ্রামে এ ঘটনা ঘটে। প্রতিবেশী আকু ফকির শিশুটিকে নিজ ঘরে ডেকে নিয়ে হাত মুখ বেঁধে বলাৎকার করে। এদিকে সোমবার পটুয়াখালীর বাউফলে এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার দায়ে শহীদুল ইসলাম নামে এক শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে। রবিবার ভুক্তভোগী শিক্ষার্থী কোচিংয়ে গেলে শিক্ষক তাকে ধর্ষণের চেষ্টা করে। শিক্ষককে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ সহ কয়েক দফা দাবিতে নবম দিনের মতো দেশের বিভিন্ন স্থানে কর্মবিরতি পালন করছেন পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা। বৈষম্যের প্রতিবাদ সহ 2 দফা দাবিতে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি 2 এর সব কর্মকর্তা কর্মচারী কর্মবিরতি পালন করছে। দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান আন্দোলনকারীরা। গত 5 জুলাই 80টি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীর সঙ্গে বিদ্যুৎ বিভাগের বৈঠকে সিদ্ধান্ত না হওয়ায় কর্মসূচি চালিয়ে যাচ্ছেন সারা দেশের কর্মকর্তা কর্মচারীরা। ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে অভিযান পরিচালনা করে 30টি অবৈধ রিং জাল ও 2000 মিটার কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বিকেলে নদীর আনন্দবাজার ঘাট থেকে মজলিশপুর ইউনিয়ন পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাছ ধরার সরঞ্জাম ছাড়াও অনেকগুলো বাঁশ জব্দ করা হয়। অবৈধ কারেন্ট জাল ব্যবহারের দায়ে একজনকে আটক করা হয়। পরে মুচলেকা রেখে তাকে ছেড়ে দেওয়া হয়। আর জব্দ করা জাল আনন্দবাজার ঘাটে পুড়িয়ে ফেলা হয়। মাছরাঙা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। শিক্ষক কর্মচারীদের কর্মবিরতিতে নবম দিনের মতো অচল সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে চলছে কোটা বিরোধীদের আন্দোলন, সড়ক অবরোধে ভোগান্তি। এখনো বন্যা কবলিত 10 জেলা, অনেক এলাকায় পানি নামলেও কমেনি দুর্ভোগ। বন্যার মধ্যেই সিলেটে HSC পরীক্ষা শুরু। পাবনায় গ্রামীণ জনপদের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অনেকে মাছ চাষে স্বাবলম্বী, বদলে যাচ্ছে আর্থ-সামাজিক চিত্র। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল।